when I'm saying advanced, then there might be something basic. তাহলে BLS is basically basic life support. তো BLS is basically সবার জন্য it should be same. শুধু for children the procedure in which you give that is a little bit different from that of adult. ঠিক আছে? তো adult, whenever an adult comes to us, ধর কি করি, প্রথমে একটা পেশেন্ট যদি আসে বা কিছু হয়, the first thing you do is assess whether the patient needs some immediate intervention or not. তো আমরা এখানে হসপিটাল সেটিং নিয়ে কথা বলবো, বাট এটা জাস্ট কিপ ইন মাইন্ড BLS is for every setting. ঠিক আছে, মানে এভরি সেটিং মানে ইনক্লুডিং আউট অফ হসপিটাল সেটিং। আমরা যে নিউজ পেপারে পড়ি না যে একে CPR দিয়ে বাঁচিয়ে দিয়েছে, আমাদের দেশে ব্যাপারটা খুব কম হয়, বাট অল দিস প্রোটোকলস অ্যান্ড অল আর ডেভেলপড ইন, আমরা যেটা ফলো করি, উই ফলো দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনস গাইডলাইন্স। ঠিক আছে, তো ওদের দেশের জন্য ওরা বানিয়েছে, বাট আমরা কাইন্ড অফ অ্যাডপ্ট করে নিয়েছি ইনটু আওয়ার থিং। ঠিক আছে, তো ওদের জন্য দে হ্যাভ different types of protocol for different people, যে who is providing the thing, one lay observer, one healthcare worker, ওদের অনেক রকম ভাগ আছে। there is a layman, মানে যার কোনো মেডিকেল নলেজ নেই, সেরকম একজন দিতে পারে। আর একজন হতে পারে কি someone who is a paramedical staff, তার অথবা কি হতে পারে someone who is a medical staff, মানে মেডিসিনে ট্রেন্ড বা এমার্জেন্সি সাপোর্ট, অ্যাডভান্স লাইফ সাপোর্ট, দে নো হাউ টু ডিল উইথ দিস পেশেন্টস। তো সেরকম অনুযায়ী তো ডিফারেন্ট জনরের জন্য, ডিফারেন্ট টাইপ অফ পিপলের জন্য ডিফারেন্ট টাইপ আছে। তো আমরা এখানে কোনটা শিখবো, আমরা শিখবো হচ্ছে ফর প্যারামেডিক্যাল স্টাফের জন্য ওদের যেটা করে, প্লাস মেডিকেল স্টাফ। তাহলে অ্যাডভান্স লাইফ সাপোর্ট যখন অনলি দ্য মেডিকেলি, মানে দ্য হেলথ কেয়ার ওয়ার্কার্স ক্যান গিভ দ্যাট থিং। তার আগে তাহলে আমাকে BLS-টা জানতে হবে, মানে পেডিয়াট্রিক BLS-টা জানতে হবে। দ্য ফার্স্ট থিং, ধর কোনো পেশেন্ট আমার জন্য এই হসপিটাল সেটিংই আমি দেখবো, বিকজ মোস্ট অফ দ্য টাইমস উই ডোন্ট ডিল উইথ রাস্তায় কেউ পড়ে গেছে তখনই আমরা করি, আমরা হসপিটালে নিয়ে যেতে বলি। তো হসপিটাল, whenever the patient comes to us, we first what do? We assess. তো assessment has some systematic approach. Assessment can be what? Assessment can be, first is initial assessment. Initial assessment, when does it start? Whenever the patient is entering through the gate, we start assessing the patient since then on. হেঁটে আসছে নাকি অ্যাম্বুলেটরি পেশেন্ট কি নন অ্যাম্বুলেটরি পেশেন্ট, স্ট্রেচারে আসছে, এরকম টাইপ, পেশেন্ট রেসপন্সিভ অর আনরেসপন্সিভ, একদম ইনিশিয়ালি, মানে দ্য ফার্স্ট ইমপ্রেশন অফ দ্য পেশেন্ট ইউ হ্যাভ, দিস ইজ দ্য ইনিশিয়াল অ্যাসেসমেন্ট। তো ইনিশিয়াল অ্যাসেসমেন্টে তাহলে কি কি আছে? উই হ্যাভ টু ইনিশিয়ালি অ্যাসেস এগুলো, হ্যাঁ, A, B and C. What is A? A is airway, B is breathing and C is circulation. This is the initial assessment part. ঠিক আছে, তো তাহলে কি হলো, একটা ধর এই বাচ্চাটা এসছে, আমি আসলেই দেখে নেবো যে বাচ্চাটা আইদার কনসিয়াস কি নন কনসিয়াস, এই কথাগুলো আমরা এখন আর বলবো না, আমরা বলবো রেসপন্সিভ আর আনরেসপন্সিভ। তো রেসপন্সিভ কিনা কি করে বুঝবো? উইল সি ওয়েদার দ্য, প্রথমে কি দেখবো যে পেশেন্টটা আদেও রেসপন্ড করছে কিনা। আমি তাহলে কি করে রেসপন্ড দেখবো? ডাকবো ওকে, এরকম ভাবে বাচ্চাদের ডাকলে হবে না। তো বাচ্চাকে একটু ধর ছোট বাচ্চা, তখন আমরা কানের কাছে এরকম একটু করে দেখতে পারি, পায়ে একটু ট্রিকল করে দেখতে পারি যে হাউ ইজ দ্য রেসপন্স। ঠিক আছে, দেখলাম যে রেসপন্ড করলো না, তারপরে কি দেখবো? উইল সি ওয়েদার দ্য চাইল্ড ইজ ব্রিদিং অর নট। তো ব্রিদিং দেখার জন্য সব থেকে ভালো পজিশন কি? হেড এন্ড থেকে। ঠিক আছে, হেড এন্ড থেকে দেখবো whether chest is rising or not। ঠিক আছে, তার সাথে কি করব, যেহেতু আমরা হেলথ কেয়ার ওয়ার্কার্স, উই নো হাউ টু সি দ্য পালস, তার সাথে আমরা যখন ব্রিদিংটা দেখছি তখনই আমরা এখানে বাচ্চা যেহেতু লেস দেন 1 ইয়ার হলে উইল সি লুক ফর দ্য পালস। কোথায় দেখবো? ব্রেকিয়াল। তাহলে লেস দেন 1 ইয়ার উইল সি অ্যাট ব্রেকিয়াল পালস। ওকে, নাও ধর একটুখানি যদি বড় বাচ্চা হয়, তাহলে মোর দেন 1 ইয়ার, হোয়ার ডু ইউ সি দ্য পালস? এখানে ক্যারোটিড। তাহলে ইনিশিয়ালি যখন পেশেন্ট আসছে কি কি দেখছি? ওয়েদার রেসপন্সিভ অর নট, ওয়েদার দ্য চাইল্ড ইজ ব্রিদিং অর নট, আর সার্কুলেশন দেখার জন্য পালস দেখছি। কতক্ষণ ধরে দেখি? উই অ্যাসেস ফর 10 সেকেন্ডস। ঠিক আছে, ওইগুলো আমি স্টেপ ওয়াইজ পরে বলবো, আমি একদম ইনিশিয়াল অ্যাসেসমেন্ট পোর্শনটা বলছি। দিস ইজ দ্য ইনিশিয়াল অ্যাসেসমেন্ট। তারপরে কি করতে হবে? তারপরেরটা ধর ইনিশিয়ালি ওটা হয়ে গেল, তারপরে কি দেখতে, হোয়াট আর দ্য ফাইন্ডিংস,
তার বেসিসে আমরা পরের স্টেপে যাব। ওকে, আচ্ছা, আরেকটা অ্যাসেসমেন্ট আমরা করি, সেটা দ্যাট ইজ দ্য প্রাইমারি অ্যাসেসমেন্ট। দিস ইজ ইনিশিয়াল, দেন উই কাম টু প্রাইমারি অ্যাসেসমেন্ট। প্রাইমারি অ্যাসেসমেন্টে দুটো এক্সট্রা জিনিস আছে। This is A, B, C, D and E. ঠিক আছে, ABCD তে ABCD ওই সেমই, ABC তে D টা কি? D is for disability. ডিসেবিলিটি মানে বেসিক্যালি কোনো ডিসেবিলিটি আছে কি নেই, মানে মেন্টাল কন্ডিশন, ব্রেনের কন্ডিশন দেখি। ওকে, অ্যান্ড ই ইজ ফর এক্সপোজার। ঠিক আছে, তাহলে কি ডিতে ডিসেবিলিটি কিভাবে দেখি? এমনিতে বড়দের কি করে দেখি? এনি আইডিয়া? কোনো পেশেন্ট ধর এসেছে, মানে কি একটা কিছু কোমাতে আছে কি নেই, সেটা আমরা কি দিয়ে মেজার করি? গ্লাসগো কোমা স্কেল। এবার গ্লাসগো কোমা স্কেলের এগুলো কিছু কিছু মনে আছে? কি কি ছিল? টোটাল স্কোর কত ছিল? 15। ইয়েস। তো আই রেসপন্সে কি কি মনে আছে একটু একটু? কোনটার কত পয়েন্ট? কিছু মনে নেই। 4টে করে আই রেসপন্সে 4টে পয়েন্ট থাকে। ঠিক আছে, তারপরেরটা কি? আই ওপেনিং বেসিক্যালি। হ্যাঁ, তারপরেরটা ভার্বাল রেসপন্স, সেটাতে কত পয়েন্ট থাকে? 5টা। তারপরেরটা 6টা। কি করে মনে রাখবি? ইতে 4টে ই আছে। ঠিক আছে, তাহলে 4, 6 হচ্ছে ফর এম অ্যান্ড 5 ইজ ফর 5, মানে ভি 5। মনে থাকবে, ভুলবি না। আচ্ছা, তাহলে 4, 5, 6। ঠিক আছে, 4-এ কি বলেছিল? 4-এ ফার্স্টে বলেছিল যে স্পন্টেনিয়াস আই ওপেনিং, মানে চোখ খুলে আছে বেসিক্যালি, নর্মালি এ করছে, সেটা ইজ আ ফুল মার্কস, 4 পয়েন্টস। তারপরে হচ্ছে জাস্ট নেম কলিং বা ইয়েতে রেসপন্ড করছে, আই ওপেনিং করছে। তারপরে পেনফুল স্টিমুলাস, তারপরে একদম শেষে হচ্ছে এতে রেসপন্ড করছেন, আই ওপেনিং এর এগুলো। মোটর আর ভার্বালি কিছু কোহেরেন্ট, মানে নর্মাল আমরা যেরকম মানে নর্মাল কথা বলছি, যা প্রশ্ন করছি তারই উত্তর দিচ্ছে, মানে হোয়াট এভার দ্য ইয়ে লাইক আস্কিং দে আর প্রপারলি আনসারিং দ্যাট। ঠিক আছে, দ্যাট ইজ 5। 4 ইজ কি? যখন মানে জাস্ট এমনিতে কি করছে না, জাস্ট মানে কোহারেন্ট মানে কথাগুলো, বাট জাস্ট কিছু একটা পেনফুল ইয়ে দিচ্ছি বা করছি, তখন ইয়ে করছে। তারপরে হচ্ছে ভার্বাল রেসপন্সে আর কি আছে? একটাতে আছে সেন্টেন্স, তারপরে ওয়ার্ডস, তারপরে ঠিক আছে, তারপরে কিছু বলছেন। তো একটা ছোট 1 ইয়ারের বাচ্চা, তাকে আমি তার ভার্বাল রেসপন্স কি করে করব? সে তো সেন্টেন্স বলতে জানে না, সে তো গিয়ে করতে জানে না, তাহলে উই হ্যাভ টু মডিফাই ইট। তো ফর চিলড্রেন উই হ্যাভ আ মডিফাইড গ্লাসগো স্কেল, গ্লাসগো কোমা স্কেল। ঠিক আছে, সেটা এখন আমি সেটাতে এটা আমি করি না, কারণ সেটা তো অনেকটা বড় জিনিস। তাই জন্য বাচ্চাদের জন্য এইখানে ডিসেবিলিটি আমরা কি দিয়ে করি? দেয়ার ইজ সামথিং কল্ড অ্যান AVPU স্কেল। ঠিক আছে, AVPU। A ইজ কি? অ্যালার্ট। ভি হচ্ছে জাস্ট ভার্বাল কিছু একটা বললে তখন বাচ্চাটা সাড়া দিচ্ছে। P is just too painful stimulus if the child is responding, and EU is unresponsive. Just 4টে ইয়ে। সেগুলোর জন্য বেসিক্যালি দেয়ার আর সাম মানে করেসপন্ডিং কোমা স্কেলের রেটিংস আছে। ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার দ্যাট। AVPU we have to use this scale. মনে থাকবে, A is what? Alert, V is verbal, P is painful, U is unresponsive. ঠিক আছে, তাহলে বাচ্চা যদি কেউ আসে, তাহলে এই বাচ্চাটা আমার এর জন্য কি আমাকে ডাকছি, সাড়া দিচ্ছে না, ইউতে চলে গেল। ঠিক আছে, তাহলে ডি হলো এটা। ই ইজ এক্সপোজার। এক্সপোজার মানে যে জামাটা পরে থাকবে সেটাকে খুলে দেবো। কতটা খুলবো? মোটামুটি, যাতে করে আমি দেখে নিতে পারি কোথাও কোনো ইনজুরি আছে কিনা, কোথাও কোনো মানে মোস্টলি ইঞ্জিনিয়ার এগুলো রুল আউট করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো এটা হলো আমি দেখে নিলাম। এবারে ফার্স্ট যেটা বলেছে দেখ, এয়ারওয়ে। তো এয়ারওয়েতে কি কি দেখি আমরা? এয়ারওয়েতে আমরা দেখি যে মুখের ভেতরে কিছু ফরেন বডি আছে কিনা, একদম জাস্ট ভিজিবল ইন্সপেকশন করব। মুখটা খোলা আছে কিনা, অনেক সময় এমন ধর কোনো একটা পেশেন্টের সিজার হয়েছে বা কিছু হয়েছে, একদম দাঁতে আটকে গেছে, হতেই পারে,
তাহলে তো ওর ওর অসুবিধা আনরেসপন্সিভ কেন হয়ে গেছে, কারণ দ্য এয়ারওয়ে হ্যাজ বিন ব্লকড, দ্যাটস ওয়াই। তাহলে আমাকে মানে হোয়াট এভার দ্য কজ ইজ, ফার্স্ট ইজ উই হ্যাভ টু রুল আউট ওয়েদার দ্য এয়ারওয়ে ইজ পেটেন্ট অর নট। তাহলে ফার্স্টে এয়ারওয়ে পেটেন্ট কিনা, তাহলে কি কি দেখলাম, ভেতরে কোনো ফরেন বডি বসে আছে কিনা, whether there is any secretion or not, whether there is any injury or not, সেখানে সার্ভাইকাল স্পাইন ইঞ্জুরি বা কিছু যদি ইঞ্জুরি থাকে তাহলে আমাকে we have to handle it very carefully etc. ঠিক আছে, তাহলে এই হচ্ছে এয়ারওয়েতে। তাহলে ফার্স্ট যেটা করতে পারি, ধর মুখটা খোলা নেই, তাহলে কি করে খুলি, পেশেন্টের হেড টিল্ট, চিন লিফট। হেড টিল্ট কেন করতে হয় বাচ্চাদের বলতো, বিকজ এখানে দেখ ওদের অক্সিপুটটা বাচ্চাদের অনেকটা উঁচু থাকে নর্মাল পেশেন্টের থেকে। তখন কি হয়, তাহলে অক্সিপিট যদি উঁচু থাকে তাহলে ঘাটটা এরকম বেঁকে থাকবে, তাহলে আমার এয়ারওয়েটা পেটেন্ট থাকলো না। তাহলে আমরা এয়ারওয়ে পেটেন্ট করার জন্য নিউবর্নে কি করেছিলাম মনে আছে, হোয়াট ডু ইউ ডু নিউবর্নে, একটা আমরা রোল অফ টাওয়েলস দিই। ইয়েস, ভেরি গুড। তাহলে ধরে নে এটা রোল অফ টাওয়েল, এত মোটা হওয়ার কথা না। তাহলে ছোট বাচ্চা ইনফ্যান্টস, তারা তো অতটা ইয়ে হয়নি, তাহলে ইনফ্যান্টস হ্যাভ এ লার্জার হেড, মোর প্রমিনেন্ট অক্সিপুট। তখন তাহলে উই হ্যাভ টু মেক দ্য এয়ারওয়ে সো দ্যাট ইট বিকামস, তাহলে উইল পুট আ শোল্ডার রোল। দেখ হাতটা একটু এমনি থেকেই তোর হেড টিল্ট হয়ে গেল। চিন লিফট মানে এটাকে ইয়ে দিয়ে খুলে দিল, এটা হলো চিন লিফট। তাহলে আমি এয়ারওয়ে পেটেন্ট করলাম। অনেক সময় দেখবি একটা ছোট, তোরা কেউ আইসিইউতে গেছিস, আইসিইউতে ডিউটি করে পেশেন্ট দেখেছিস, মুখে একটা প্লাস্টিকের মাউথ পিস দেওয়া থাকে, কখনো দেখেছিস ছোট ইনটিউবেটেড পেশেন্টদের, এরকম টাইপ দেখতে জিনিস। দেখেছিস সেটা প্লাস্টিকের জিনিস, খেয়াল করেছিস, ওখান দিয়ে মুখের মধ্যে এরকম করে ঢোকানো থাকে, ঠিক আছে, মাউথ পিস বলে ওটাকে। ধর এরকম হয়েছে বারবার তুই এরকম করছিস আর ওটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন দিস মাউথ পিস উইল কিপ দ্যাট এয়ারওয়ে পেটেন্ট। একটা টিউব টাইপ এরকম টাইপ শেপে হয়। কেন এই শেপটা, বিকজ টু অ্যাকোমোডেট দ্য টাং, এখানে টাংটা থাকবে, এখানে লিপস গুলো থাকবে, ঠিক আছে। তো তাহলে ওই রকম আমরা কিছু একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারি টু কিপ দ্য এয়ারওয়ে পেটেন্ট। এয়ারওয়ে হলো, এরপর ব্রিদিং দেখছি। ব্রিদিং কি কি দেখে, ব্রিদিং কিভাবে দেখে বললাম, ফ্রম দ্য হেড এন্ড। হ্যাঁ, তাহলে হেড এন্ডে গিয়ে দেখলাম যে পেশেন্ট ঠিকঠাক করে ব্রিথ করছে কিনা। তারপরে ডি তো বলে দিলাম ইভিপিউ, অ্যান্ড ই ইজ এক্সপোজার। ওকে, এর পরের যে স্টেপগুলো আমি বলবো সেগুলো হচ্ছে কি পেয়েছি সেইগুলোর অ্যাসেসমেন্ট করে, তার উপরে ডিপেন্ড করবে হোয়াট উই ডু নেক্সট। ওকে, চলো তাহলে সেটা আমরা দেখি কি করব। ফার্স্ট ইজ হোয়াট, ফার্স্টে দেখ বলেছে লুক ফর ব্রিদিং। যদি পেশেন্ট দেখলাম, পেশেন্ট এসছে, আমার দূর থেকে দেখে মনে হলো তো পেশেন্ট ইজ আনরেসপন্সিভ, কাছে গেলাম, গিয়ে উইল সি দ্য পেশেন্ট। ওকে, we see that whether the patient is breathing or not. দেখলাম যে পেশেন্ট ইজ ব্রিদিং। তারপরে কি করেছিলাম আমরা, পালস চেক করেছিলাম, পালস দেখলাম যে পালস আছে, তখন আমি কি করবো, ছেড়ে দেবো পেশেন্টটাকে, বলবো বাড়ি চলে যাও, উই ডোন্ট ডু দ্যাট, উইল মনিটর দ্য পেশেন্ট। ওকে, তাহলে ফার্স্ট ইজ সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে এমার্জেন্সি ট্রায়াজে এসে ওর এখন সিপিআর লাগবে না টাইপ ঠিক আছে, বাট পেশেন্ট তো হসপিটালে এসে কিছু একটা অসুবিধা নিয়ে, তাহলে উইল মনিটর। ওকে, তাহলে ফার্স্ট ইজ যদি সবগুলো আনসার ইয়েস হয় তাহলে আমি মনিটর করব। নাও দেখবো ব্রিদিং আর সার্কুলেশনের ব্যাপারটা। ফার্স্ট যদি দেখি যে ব্রিদিং পালস পেলাম, কত সেকেন্ড দেখেছি, 10 সেকেন্ডস। ওকে, পালস দেখলাম আছে, we see the pulse, that pulse is present but the child is not breathing। আর যদি ব্রিথ করেও বা খুব শ্যালো কিছু রেসপিরেশনস নিচ্ছে, মাঝে মাঝে গ্যাসপিং টাইপ ব্রিদিং হচ্ছে না, থেমে গেল, আবার থেমে গেল, তাহলে এইগুলো দিস ইজ নট অ্যাডিকুয়েট ব্রিদিং, সেটা দিয়ে ওর লাং ফুলছে না, দ্য ইয়ে ইজ নট গেটিং অক্সিজেনেশন, তখন আমি কি করব, তখন উই গিভ রেস্কিউ ব্রেথস। হোয়াট আর রেস্কিউ ব্রেথস, রেস্কিউ ব্রেথস বেসিক্যালি আমি পেশেন্টকে, এই এটা কোথায় গেল,
এটা দিয়ে দেওয়ার কথা না, কিন্তু এখানে আর কিছু নেই তাই এটা দিয়ে দিচ্ছি। তখন আমি ওকে রেস্কিউ ব্রেথস দেব উইথ অক্সিজেন অ্যান্ড আম্বু ব্যাগ। ঠিক আছে, সেইগুলো মনে আছে কিভাবে আম্বু ব্যাগ ধরতে হয়, কিভাবে ইয়ে করতে হয়, সেগুলো সেম। ঠিক আছে, তাহলে আসলো, তখন আমি নোজের কোথা থেকে শুরু করব, এখান থেকে, from bridge of the nose till chin, it should cover everything. তাহলে এটা ছোট, this mask is small for this child, তাহলে proper fitting mask দিয়ে we'll start giving CPR, sorry, rescue breaths. ঠিক আছে, রেস্কিউ ব্রেথস কত করে দেব? we give rescue breaths about 1 every 2 to 3 seconds. তাহলে পার মিনিট about 20 to 30 ব্রেথস দিতে হবে। তো কিরকম হবে ব্যাপারটা দেখতে, 1 2 3 এরকম ভাবে দেব। ঠিক আছে, আমি কিন্তু ওকে সিপিআর দিলাম না কারণ আমি পালস পেয়েছি, তখন তাহলে রেস্কিউ ব্রেথস দিচ্ছি 2 মিনিট বা 3 মিনিটে একটা করে, সরি 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে একটা করে। ওকে, মানে পার মিনিট 20 to 30 হলো। each cycle of CPR or everything it should be it's about 2 minutes। তারপরে আমরা রিঅ্যাসেস করি, এভরি 2 মিনিটস ছাড়া ছাড়া আমি রিঅ্যাসেস, পেশেন্ট কোন স্টেজে গেল। ঠিক আছে, 2 মিনিট দেওয়ার পরে যদি দেখি যে পেশেন্ট রেসপন্ড করছে সেই অনুযায়ী আমরা ইয়ে করি। যদি আমরা এনআরপিতে আমরা কি করি, রেস্কিউ ব্রেথ দিলে যদি পেশেন্ট বাচ্চা কাঁদতে শুরু করে, হোয়াট ডু ইউ ডু? এটাই তো পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, তাই তো? এখানে আমরা এটা পজিটিভ প্রেশার ভেন্টিলেশনকে কি নামে বলছি? রেস্কিউ ব্রেথস। কি করি বল, আবার অ্যাসেস করি না, we assess and see whether the child was crying, has started crying, has spontaneous breath or not। এখানেও তাই অ্যাসেস করব। ওখানে যদি স্পন্টেনিয়াস ব্রেথ চলে আসে, বা ধর আমি ওই যে পেশেন্টটা গ্যাসপিং ব্রিদিং হচ্ছিল বা ইয়ে হচ্ছিল, তখন আমি কি হয়েছে সেটা তারপরে আমি সেকেন্ডারি টারশিয়ারি অ্যাসেসমেন্ট এগুলো করতে পারবো। এখন ইমিডিয়েট লাইফ থ্রেটনিং যে কন্ডিশনটা সেটাকে আমি একটুখানি ম্যানেজ করতে পারলাম। ওকে, তাহলে উইল এগেন, যদি নর্মালি রেসপিরেশন একটুখানি ইমপ্রুভ করে যায়, উইল কন্টিনিউ টিল দ্যাট থিং বেসিক্যালি অ্যান্ড ম্যানেজ অ্যাকর্ডিংলি। আবার সেই সেম স্টেপ, মানে তখন তাহলে আমি এইদিকে স্টেপটা চলে আসি, মনিটর টিল দে ঠিকঠাক করে এমার্জেন্সি ট্রিটমেন্ট হয়। ওকে, আচ্ছা, এবারে দেখলাম 2 মিনিট পরে, তখন আবার আমি ওটা করার সাথে এবারে দেখলাম যেটা ইমপ্রুভ করছে না, তার সাথে তখন আমি পালসটা কিন্তু 2 মিনিটস পরে চেক করেছি। if the pulse is less than 60 তখন we have to start CPR। ঠিক আছে, আর প্রথমেই যদি এটা, তাহলে কি হলো, 2 মিনিট দুটো রেস্কিউ ব্রেথ দেওয়ার, 2-3টে মানে 2 মিনিটস অফ রেস্কিউ ব্রেথ দেওয়ার পরেও যদি আবার পালস দেখি, তখন যদি দেখি less than 60 অথবা পালস লেস হয়ে গেছে, তখন we start CPR। এটা একটা ইন্ডিকেশন অফ CPR হলো। আর একটা ইনিশিয়ালি প্রথম থেকেই পালস নেই, that would be a CPR, then we have to start CPR। see, ওখানে দেখ ফার্স্ট এটাতে বলেছে যে, তো কিছুই দেখা যাচ্ছে না, ফার্স্ট এটাতে বলেছে যে নো ব্রিদিং, কিন্তু পালস আছে। 2 মিনিট আমি তাই জন্য শুধু ব্রিথ দিয়ে দেখেছি, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, 60 নিচে চলে গেছে হার্ট রেট। তখন আমি সিপিআর স্টার্ট করলাম। আর ইনিশিয়ালি প্রথমেই দেখলাম যে পালস নেই, তখন আর আমি ব্রেথ টেথ দেওয়ার কথা ভাববো না, প্রথমেই উইল স্টার্ট উইথ সিপিআর। ওকে, কিভাবে সিপিআর দেব? ছোট ইনফ্যান্টদের জন্য কি করি, ওরম ভাবে আমরা এখানে বই করি না। কোথায় দেব? নিপল লাইনের মিডিলের জাস্ট 1 সেন্টিমিটার এতে। ঠিক আছে, মানে লোয়ার পার্ট অফ দ্য স্টারনামে উই হ্যাভ টু প্রেস। যদি লেস দেন 1 ইয়ার হয় তাহলে উই স্টার্ট উইথ 2 ফিঙ্গার্স, এরকম ভাবে উই প্রেস। কতটা প্রেস করব? it should press at least 1/3 of the anterior posterior diameter। ঠিক আছে, এবারে সেটা তুই কি করে অ্যাসেস করবি যে 1/3 হচ্ছে কিনা? আগে মেজার করে নেব, তার ওইসব টাইম নেই। আইসিইউ সেটিং এ আমরা কি করি, এফেক্টিভ সিপিআর হচ্ছে কিনা আমরা 2-3টে জিনিস দিয়ে দেখি। এক হচ্ছে হার্ট রেট, যদি ঠিকঠাক হয় হার্ট রেট ইমপ্রুভ করবে, পালস ফিরে আসবে, কারণ আমাদের সেখানে মনিটর লাগানো আছে। বেশিরভাগ সময় আমাদের আর্টেরিয়াল লাইন করা থাকে,
ঠিক আছে, আর্টেরিয়াল বিপি লাইন করা থাকে আইসিইউতে, তখন আমরা সেই আর্টেরিয়াল বিপিতে আমরা দেখি বিপিটা উঠছে কিনা, ডিবিপিটা উই চেক দ্য ডায়াস্টলিক প্রেশার। If that is adequately তখন সেটা we can say that CPR is happening normal। ঠিক আছে, তাহলে 1/3 করে একটু টাইম দেবো টু ফর রিকোয়েল, তাহলে কতটা এতে দেবো, 100 to 120 breaths per presses per minute, অনেক ফাস্ট করতে হবে। ঠিক আছে, ব্রেথটা কত করে দিচ্ছিলাম, হ্যাঁ মানে পার মিনিটে 20টা বা 30টা, আর এটা দিলাম পার মিনিটে 100 থেকে 120টা। ঠিক আছে, তাহলে এরকম এরকম করে দেবো। এবারে আমি বলেছিলাম যে অনেকগুলো সিচুয়েশন হতে পারে, ধর তুই এমার্জেন্সিতে একা আছিস, তখন কি করবি, এমার্জেন্সিতে দুজন আছে তখন কি করবি, সেগুলোর উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, ধর এমার্জেন্সি তুই একা আছিস তখন কি করবি। আচ্ছা, এখানটা একটু ভালো করে বোঝো। তোর কাছে একটা পেশেন্ট এসছে, তুই দেখলি পেশেন্ট প্রথম তোর সামনে আসলো, যখন পেশেন্ট নিঃশ্বাস নিচ্ছিল, গ্যাস করছিল, হঠাৎ করে তোর সামনেই পেশেন্টটা গেল ইয়ে হয়, আনরেসপন্সিভ হয়, থামিয়ে দিল, তাহলে তোর ইউ উইটনেস দ্যাট এপিসোড অফ আনরেসপন্সিভনেস, সেটা ইউ রিয়াক্ট টু দ্যাট ইন আ ডিফারেন্ট ওয়ে দ্যান আ পেশেন্ট হু হ্যাজ বিন ব্রট টু ইউ ইন আনরেসপন্সিভ প্রথম থেকে। বুঝতে পেরেছিস, কোনো একটা আনরেসপন্সিভ আনকনসিয়াস বাচ্চা যদি তোর কাছে আসে, তুই প্রথমে কি করবি সেটা উইল ডিপেন্ড অন ওয়েদার ইউ উইটনেস দ্যাট এপিসোড অফ আনরেসপন্সিভনেস অর নট। কেন, বিকজ ধর তোর কাছে যদি কোনো আনরেসপন্সিভ বাচ্চা আসে, কখন থেকে পেশেন্ট ইজ আনরেসপন্সিভ ইউ ডোন্ট নো, দ্যাটস ওয়াই ওয়েন ইউ সি অ্যান আনরেসপন্সিভ ফ্রম, মানে তুই দেখিস নি, উইটনেস করিস নি, তখন ইউ স্টার্ট দ্য সিপিআর ইমিডিয়েটলি উইদাউট, মানে অন্য থিঙ্ক অফ নাথিং এলস, ইউ স্টার্ট সিপিআর ইমিডিয়েটলি। But if you have witnessed that episode, then what you do, you call for the emergency response team। ঠিক আছে, তখন ইউ নিড টু, মানে তুই মোবাইলে ফোনে করে ডেকে নিতে পারিস, বা যদি আইসিইউতে থাকে অ্যানাউন্সমেন্ট করে দিতে পারিস, বলবে কোড ব্লু, কোড এগুলো বলে, কোনো হসপিটালে গেলে তখন বলবে, তো ইউ ক্যান ডু দ্যাট। প্রথমে গ্যাদার করে নিবি, মানে জাস্ট অ্যানাউন্স করে দিবি, করে তারপরে ইউ স্টার্ট ডুইং দ্যাট থিং। তার আগেও আরেক যেটা করবো, যদি আমার চোখের সামনে দেখি যে চাইল্ড হ্যাজ বিকাম আনরেসপন্সিভ, দুটো জিনিস করবো, তাহলে উইল অ্যালার্ট দ্য এমার্জেন্সি রেসপন্স টিম, 1, নাম্বার 2 উইল গ্যাদার দ্য AED ডিভাইস। হোয়াট ইজ অ্যান AED ডিভাইস? একটা ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন কথাটা শুনেছি, শক দেয়, ওরকম একটা ডিভাইস হয়। ঠিক আছে, হ্যাঁ দুটো ওরকম ইয়ে করা যায়। আইডিয়ালি আমাদের দেশে এখন নতুন নতুন শুরু করেছে, সব কিছু জায়গায় না, কোনো পাবলিক প্লেস বা ইয়েতে একটা জাস্ট দেয়ার ইজ আ বক্স অফ থিং, যেখানে জাস্ট দুটো লিড আছে, একটা ইয়ে দেওয়ার জায়গা আছে, একটা ইসিজি ট্রেসিং করার জায়গা আছে, আর একটা শক দেওয়ার জিনিস আছে। এটা দ্যাট ইজ আ জাস্ট আ মোবাইল AED ডিভাইস। আর নর্মালি আইসিইউ সেটিং এ কি থাকে, উই হ্যাভ প্রপার ইলেকট্রিক কার্ডিওভার্সন ডিভাইস। ঠিক আছে, যেগুলো মোবাইল AED ডিভাইস, সেগুলোতে কি থাকে, ওটার ভেতরে ইনবিল্ট দেয়ার ইজ আ রিডার। সে কি রিড করে, যে আমি যে রিদমটা রিড মানে ট্রেস করছে, ওয়েদার দ্যাট রিদম ইজ শকেবল অর নট। ঠিক আছে, only 2 or 3 rhythms are shockable. One is ventricular tachycardia, one is ventricular fibrillation। ঠিক আছে, কিরম দেখতে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো যদি এই দুটো হয়, তখন ও বলবে তোমাকে, ওই অ্যানাউন্স করবে, ডিভাইসটা এখানে থাকে, ডিভাইস অ্যানাউন্স করবে যে দিস রিদম ইজ শকেবল। তখন তুই কি করবি, সিপিআর দেওয়া তখনও বন্ধ করবি না, ইউ হ্যাভ টু চার্জ দ্য ডিভাইস, ওখানে চার্জ বাটনটা ক্লিক করতে হবে। যখন চার্জ হচ্ছে তখন ইউ আর কন্টিনিউইং উইথ দ্য সিপিআর, অ্যান্ড when the charge is charged, তখন কি করবি, তখন চার্জ কমপ্লিট হয়ে গেছে, তখন বলবি অল ক্লিয়ার, মানে সবাই ছেড়ে দেবে, কারণ নইলে নিজেও শক খাবি, তারপরে তুই শকটা দিবি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আর হচ্ছে যদি ধর শকেবল নয়, তখন কি করব, তখন তাহলে আমি সিপিআর কন্টিনিউ করব, তার সঙ্গে উইল গিভ এপিনেফ্রিন। তাহলে শকেবল রিদম হলে উইল গিভ শক, if not shockable তাহলে we have to give epinephrine। কন্টিনিউ সিপিআর এভরি টাইম, এটাতেও সিপিআর কন্টিনিউ করব, ওটাতেও সিপিআর কন্টিনিউ করব। হ্যাঁ, এবারে সিপিআর কখনো, the rule, the dictum is
ডোন্ট সিপিআর মানে যে কার্ডিয়াক ম্যাসাজ যেটা করছি সেটা শুড নট বি স্টপ ফর মোর দেন 5 to 10 সেকেন্ডস, মোর দেন 5 সেকেন্ড বেসিক্যালি। মানে ধর আমি এই যে রিদম রিড করছে বা ধর আমি ওকে ডাকলাম, এইগুলো করলাম, এই জিনিসগুলো সব 5 সেকেন্ডের মধ্যে হতে হবে, উইদিন 5 সেকেন্ডস ইউ হ্যাভ টু কাম। আচ্ছা, এবারে এগিয়ে গেছি। আচ্ছা, তাহলে আমি ওখানে বলেছিলাম যে একা আছি না দুজন আছি, উইটনেস করলাম কি করলাম না উপর ডিপেন্ড করছে। যদি একা থাকি তাহলে কিভাবে দেবো, তাহলে দ্য রুল ইজ 30:2 তে দেবো। 30:2 মানে কি, 30 বার এখানে টিপবো, তার মানে কার্ডিয়াক ম্যাসেজ দেবো, দুটো ব্রেথ দেবো। তাহলে কিরকম হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তারপরে এখানে 1 2, ঠিক আছে। আবার ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 30:2 তে। কেন, বিকজ হার্টের পাম্পিং ইজ মোর দরকারি দ্যান ব্রিদিং, তাই জন্য ওই মিনিমাল ইন্টারাপশনস করতে বলেছি, তাই ঠিক আছে। আর এবারে ধর আরেকজন আছে, তখন কি করব, তখন হ্যাঁ তখন হচ্ছে আমি তখন পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি করতে পারবো, আমি এদিকে চলে আসবো, এসে একে এরকম ভাবে প্রেস করব, ওদিক থেকে ও ব্রেথ দেবে। কততে দেবে, 15:2, ঠিক আছে। যদি আচ্ছা এরকম 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 করে করবো, 15টা হলে ও দুটো ব্রেথ দেবে, আবার এরকম করবো, 15টা হলে ও দুটো ব্রেথ দেবে, ঠিক আছে। 5টা সাইকেল পরে পরে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। ওই যে চেঞ্জ করলাম করলাম, কারণ এটা তো ছোট বাচ্চা বলে অতটা হচ্ছে না, বড়দের দিয়ে দেখিস সম্ভব না 2 মিনিট দেওয়া, মানে 2 মিনিটের বেশি দেওয়া সম্ভব হয় না, ইটস এ হিউজ মানে একটা ফিজিক্যাল স্ট্রেংথ লাগে, ঠিক আছে। তাহলে চেঞ্জ করতে হবে আবার, তাই জন্য এটা উই হ্যাভ টু চেঞ্জ এগেন, ওকে, বোঝা গেল। তাহলে 15:2 কখন, 30:2 কখন মনে থাকবে। আচ্ছা, এবারে এই যে সাইক্লিংটা করছিলাম, ধর কোনো পেশেন্ট আইসিইউতে আছে, তার তাহলে এইখানে আমি মাস্ক দিয়ে করব না, সেটা ইনটিউবেটেড আছে, তাহলে ইফ দেয়ার ইজ আ প্রেটেন্ট অ্যাডভান্সড এয়ারওয়ে বলে ওগুলোকে, অ্যাডভান্সড এয়ারওয়ের মধ্যে কি কি পড়ে, ল্যারিঞ্জিয়াল মাস্ক পড়তে পারে, এন্ডোট্রেকিয়াল টিউব হতে পারে, ট্রেকিওস্টমি হতে পারে, এনিথিং হুইচ হ্যাজ অ্যান্ড টিউব ইনসাইড দ্য ট্রেকিয়া, ঠিক আছে, দ্যাট ইজ অ্যাডভান্সড এয়ারওয়ে। সেটা যদি দ্যাট ইজ ইন প্লেস, দেন হোয়াট ডু ইউ ডু, ওই যে সাইক্লিংটা করে না, তখন এর মতো দিতে থাকবে 100 to 120, আর ওখানে দেয়ার শুড বি নো ডিস্টারপশন, ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটুখানি জিনিসটাকে প্রথম থেকে শুরু করি, কি করে আসলো পেশেন্টটা আসলো, কি করবো আমরা, ইয়েস অ্যাসেস করলাম আমরা, এরকম ভাবে বাচ্চাটাকে একটু কানের মধ্যে সুড়সুড়ি দিয়ে ডাকবো, ক্ল্যাপ করতে পারি, উঠছে কিনা দেখবো, ঠিক আছে। তার সাথে সাথে আমরা এখানে ভাঙা হাতটা দিয়ে এখানে আমরা এটা দেখবো, হ্যাঁ পালস দেখবো, কত সেকেন্ড, 10 সেকেন্ড। কি দেখলাম, ধর একদম খারাপটাই আমরা প্রথমে করছি, কোনো ব্রেথ দিচ্ছে না, কোনো দিচ্ছে না, হোয়াট আই ডু, আমি এখানে একা আছি আর কেউ নেই, কিন্তু আমি দেখেছি আমার সামনে পেশেন্টটা আনরেসপন্সিভ হয়ে গেছে, তখন আমি করব, চলে আমি আমার টিম মেম্বারকে ডেকে নিলাম, ঠিক আছে, এমার্জেন্সি রেসপন্সে ওকে আমি বলবো সবকিছু করতে, ততক্ষণে আই উইল স্টার্ট, ও ততক্ষণে ধর এইটা এইটি ডিভাইস ও নিয়ে আসবে, আমি কিন্তু তখন আমি ওকে মানে ওকে আমি অ্যালার্ট করে দিয়েছি, ও তখন ওই কাজগুলো করবে, তখন আমি আই উইল স্টার্ট সিপিআর। ও যতক্ষণ না আমাকে জয়েন করবে ততক্ষণ কিন্তু আমি একটা হাত দিয়েই করবো, বিকজ আই হ্যাভ টু কিপ মাই হ্যান্ডস ফ্রি ফর ইউ। তাহলে করবো, তুই ডেকে নিয়েছিস সবাইকে, and always give verbal comments, ঠিক আছে। তুই তো কি হবে, তো এগুলো করতে হবে, মানে নর্মাল এমার্জেন্সি যখন আমরা ডিল করি we say things, কারণ আমাকে তো একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিতে হবে। তাহলে আমি কি বললাম, কল দ্য এমার্জেন্সি টিম, দ্য চাইল্ড হ্যাজ ক্র্যাশড। এই যে বললাম ক্র্যাশড, তার মানে আমার চোখের সামনে হয়েছে, তাই জন্য আমি ওকে দেখেছি, ওকে করেছি, এইগুলো আমি করেছি। যদি বাইরে থেকে আসতো তখন আমি এটা করতে পারতাম না, ঠিক আছে। তাহলে তুই স্টার্ট কর, 1 2 3, তুই তোর মতো 2 3 4 5, হ্যাঁ
6 7 8 9 10 11 12 এই যে আমি এইটুকু টুকু টিপছি হবে না তাতে ঠিক আছে ঠিক আছে তাহলে কি করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 1 2 3 4 5 6 7 8 9 11 12 13 14 15 ঠিক আছে 2 মিনিট করে তারপরে আবার রিঅ্যাসেস করব হ্যাঁ 2 মিনিট আমি পুরো মানে 5টা সাইকেল হবে তারপরে উইল সে রিঅ্যাসেস হ্যাঁ আচ্ছা চল বস এটা গেল হচ্ছে আনরেসপন্সিভ আর এ হয়েছে তাহলে হলো এইসব করে ততক্ষণে আমি কি করেছি এখানে ধর এইডি ডিভাইসে দুটো স্টিকার এটাকে লক করা রিমোট তো আটকাতে পারবো না একটু স্টিকার টাইপ বা সেলোটেপ টাইপ জিনিস নিয়ে মাইক্রোফোন কিছুই নেই না 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 ওগুলো নেই বলা হয়নি আচ্ছা ঠিক আছে আমি এখানে ছবি এঁকে দিচ্ছি এরকম দুটো প্যাড টাইপ জিনিস থাকে হ্যাঁ ইউজুয়ালি এখানে একটা লাগাই এখানে একটা লাগাই এইডি ডিভাইসে এত বড় বড় হ্যাঁ তো ছোট বাচ্চা হলে এইরকম দুটো জায়গায় লাগাতে পারি না ছোট বাচ্চা হলে একটা সামনে লাগাই একটা পিছনে লাগাই ঠিক আছে বলে দিচ্ছি লাগালে ইট উইল যখনই লাগাবি তখনই এই ডিভাইসটা রিড করতে শুরু করেছে ঠিক আছে আমরা আপাতত করলাম আগেরটা হচ্ছে এইখান অবধি এখানে অবধি করেছি স্টার্ট সিপিআর এইটা আফটার 2 মিনিটস এবারে 2 মিনিটস হয়ে গেছে এর পরের স্টেপটা করছি সেই পরের স্টেপটা করার জন্য এই এইডি ডিভাইসটা লাগিয়েছি হ্যাঁ এই যে চেক রিদম ঠিক আছে বেশিক্ষণ লাগে না এটা রিড করতে 5 সেকেন্ডসের মধ্যে ইটস রিড ঠিক আছে হয়ে গেছে ইট হ্যাজ স্টার্ট রিডিং এটা বলে দিয়েছে ওয়েদার দ্যাট ইজ শকেবল আর নট শকেবল ওকে নাও এবারে দেখ ইয়েস শকেবল তখন কি বলেছে গিভ ওয়ান শক কি করবে তখন গিভ ওয়ান শকের আগে আমি ধরো এরকম করছিলাম তারপর এখানে আমি বললাম তুই তো ওকে একজনকে বললাম চার্জ করে দিল তখন তুই সরে আসবি দিয়ে বলবি অল ক্লিয়ার মানে ও যে দিচ্ছিল সে আমি অল ক্লিয়ার বললাম তখন এখানে একটা যখন প্রেস করে দিলাম তখন ক্লিয়ার যে ক্লিয়ার বললো কেউ একটা যখন শকটা দিল শক দিয়ে দিল সঙ্গে সঙ্গে স্টার্ট রিজিউম দ্য সিপিআর সিপিআর মানে সিপিআর উইথ চেস্ট কম্প্রেশন এন্ড ব্রিদিং বোথ ঠিক আছে হলো আবার 2 মিনিট 2 মিনিটের আগে কিছু না ঠিক আছে 2 মিনিট পরে আবার দেখবো অ্যাসেস করবো কি আবার দেখবো পালস আবার দেখবো দুটো অনেকগুলো আউটকাম হতে পারে একটা আউটকাম হচ্ছে নর্মাল সাইনাস রিদম চলে গেছে পালস চলে এসছে তখন আমি কি করবো সিপিআর বন্ধ করে দেবো দিয়ে ওই ফার্স্ট যে স্টেপটা ছিল মনিটর করা কেন হচ্ছে সেসব দেখা ঠিক আছে বাট এখানে হলো কি আবার হয়নি তখন উই কন্টিনিউ ফর 2 মিনিটস তারপরে আবার এটা রিড করবে 2 মিনিট পরে আবার ও বলবে শকেবল নট শকেবল সেই অনুযায়ী উইল ডু ঠিক আছে এটা হলো যদি ইফ শকেবল ঠিক আছে ইফ নট শকেবল দ্যাট নট শকেবল তখন কি বলেছে রিজিউম সিপিআর এখানে কন্টিনিউ আনটিল এএলএস প্রোভাইডার ওইখানে আমরা যেটা করি উই গিভ এপিনেফ্রিন ইনজেকশন আমরা এপিনেফ্রিন দেব কিভাবে দিতে পারি আইদার যদি আমার আইভি ক্যানিউলা করা থাকে আইভি ক্যানিউলাতে পুশ করে দেবো অথবা ইন্ট্রাঅসিয়াস কে করে ঢুকিয়ে দেবো ঠিক আছে দিয়ে আবার 2 মিনিট এভরিথিং শুড বি ইন 2 মিনিট সাইকেলস আর ওইটা ওকে এইখানে তারপরে আমরা সিপিআর করে আলটিমেটলি যখন পেশেন্ট ফিরে আসবে তখন উইল মনিটর কি হয়েছে দেখবো কেন কার্ডিয়াক অ্যারিথমিয়াতে গেছিল সেটা দেখবো দেন উইল কন্টিনিউ বোঝা গেল একটু বোঝা গেল তাহলে যদি ইফ দ্য পেশেন্ট কামস টু ইন আনরেসপন্সিভ স্টেট
The first thing you do is start CPR. 2 minutes CPR দেওয়ার পরে you'll call for help and gather the AED device and gather in. If you see that the child has collapsed in front of you, then gather all those equipments, call, then start CPR. ঠিক আছে? If there is no pulse, then start CPR. If there is pulse but poor breathing, then start breathes first, assess after 2 minutes, less than 60 heart rate, then start CPR. ঠিক আছে? আচ্ছা, এনআরপি থেকে একটু আলাদা ব্যাপারটা, তাই তো? এনআরপি তে আমরা আচ্ছা এখানে যখন আমরা রেস্কিউ ব্রেথস দিই আমরা আইডিয়ালি উইথ 100% অক্সিজেন দেবো। এনআরপি তে কি ছিল, রুম এয়ার দিয়ে দেবো, ছিল না? ছোট বাচ্চাকে রুম এয়ার বা 30% দিয়ে দেবো। এটাতে আইডিয়ালি উই গিভ ইট 100%। ওকে, হোয়াট ডু ইউ চেক? উই চেক ফর, ধর এই যখন আমি এই ব্রেথ দিচ্ছি কি কি দেখবো আমরা, কি চেক করবো বলতো? কি বলে কমন সেন্স? চেস্ট রাইজ ক্লিক করবো, অলওয়েজ চেক ফর চেস্ট রাইজ। যদি দেখি চেস্ট রাইজ ঠিকঠাক হচ্ছে না, তখন আমরা তো ওই এমআর সোপার জিনিসগুলো এখানেও হবে, যে ঠিকঠাক মাছটা রেখেছে কিনা, ঠিকঠাক ইয়ে করেছে কিনা, পজিশনিং আছে কিনা, এখানে হয়তো ভেতরে আমরা সিক্রিশনস কিছু মিস করেছিলাম, সেগুলো দেখবো। ঠিক আছে? তো সবসময় কারেক্টিভ, ওইখানেও যে কারেক্টিভ স্টেপস গুলো ছিল এখানে দোজ কারেক্টিভ স্টেপস আলাদা, খালি অ্যাপ্রোচটা একটু আলাদা, মানে আলাদা। ঠিক আছে? ওকে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, দিস ইজ শকেবল। হ্যাঁ, এটা টর্সাতে পয়েন্টেস বলে, এটা ইজ নট শকেবল। একই দেখতে হয়, এইডি ডিভাইস সবার একই দেখতে হয়। এটা দেখি ইন্টারনেট আছে, এটা হচ্ছে প্যাড যে দোকানে লাগাবে, এটাই জাস্ট, এটাতে স্ক্রিন নেই, ও খালি বলবে শকেবল কি নট শকেবল, একটা খালি ইয়ে আছে। ঠিক আছে? এগুলো কিন্তু তোদের যেহেতু এমসিকিউ আসে তো ফটো দিয়ে দেখাতেই পারে। হ্যাঁ, and this is the cardioversion device. এটা হচ্ছে যেগুলো হসপিটাল সেটিং এ থাকে, কার্ডিওভার্সন ডিভাইস। ঠিক আছে? ইসিজি প্রট, এটাতে you have to determine whether the shock is rhythm, মানে shockable, rhythm is shockable or not. Okay? ওকে, চলো এয়ারওয়েটা তো বললাম। ইনটিউবেশন নিয়ে একটু বলি। হ্যাঁ, তো ইনটিউবেশন কখন করব তাহলে? আচ্ছা, ইনটিউবেশন কখন করব? ফার্স্ট হচ্ছে যদি দেখি যে আইডিয়ালি এখন যেটা রেকমেন্ডেশন সেটা হচ্ছে যে অলওয়েজ অ্যাডভান্সড এয়ারওয়ে ইজ বেটার দ্যান নন অ্যাডভান্সড এয়ারওয়ে। ঠিক আছে? অ্যাডভান্সড এয়ারওয়ে মানে আমি ইনটিউবেট করে যদি সিপিআর দিই, দ্যাট উইল হ্যাভ বেটার প্রগনোসিস, বেটার আউটকাম দ্যান উইদাউট ইয়ে। ঠিক আছে? এবারে ইনটিউবেশনটার জন্য একটা স্কিল লাগে। ঠিক আছে? তো স্কিল মানে তোকে শিখতে হবে কিভাবে ইনটিউবেশন করেছিস। তো সবসময় যেটা করতে হয় সেটা হচ্ছে যে ইনটিউবেশন স্পেশালিস্ট লোককে জানতে হয়। আইডিয়ালি পেডিয়াট্রিক্সে সবাই ইনটিউবেশন স্পেশালিস্ট, কারণ ওখানে অ্যানেস্থেশিয়ার লোক থাকে না, বাচ্চাদের ইনটিউবেশন পেডিয়াট্রিশিয়ানই করে। তাহলে যদি আমি বাচ্চার কথা বলছি তাহলে পেডিয়াট্রিশিয়ান আসবে, এসে কি করবে? ইনটিউবেশন করবে। ইনটিউবেশন করার জন্য কি লাগে? আমরা কাফ টিউব বা নন কাফ টিউব হতে পারে। ঠিক আছে? এটা কি টিউব? দিস ইজ নন কাফ টিউব। এগুলো সবই হলো নন কাফ টিউব। কাফ টিউবে কি থাকে? এখানে একটা ইয়ে থাকে। কাফ টিউব হচ্ছে এই ধর টিউবটা, এখানে একটা কাফ থাকে। ঠিক আছে? ওকে, আর এখান থেকে একটা এরকম পাইপ টাইপ থাকে যেটা দিয়ে আমি ইয়ে করতে পারি, ফোলাতে পারি জিনিসটা। ঠিক আছে? তাহলে কাফ টিউব এগুলোতে নেই, এগুলো দেখ এখানে কিছু নেই, এটার এখানে একটা কাফ থাকবে, এরকম টাইপ দেখতে একটা ইনসার্টিং কাফ থাকবে। ঠিক আছে? তো কাফ টিউব যদি হয় সেটা আমি সেটার একটা একটু কম সাইজের লাগে। আর যদি আনকাফ টিউব হয়, দ্য ফর্মুলা ইজ H/4 + 4,
মানে যদি কোনো 4 বছরের বাচ্চা আসে তাহলে তার কত সাইজ টিউব লাগবে? 5। ঠিক আছে, যদি কোনো সেই অনুযায়ী কত সাইজ টিউব লাগবে সেটা, যদি আনকাফ টিউব করি। আর যদি কাফ টিউব করি তাহলে h/4 + 3 বা 3.5। ওকে, আচ্ছা এটা হলে টিউবের সাইজ সিলেক্ট করলাম। তারপর আমাকে দেখতে হবে যে কতটা তুমি ঢোকাবে। পুরোটা তো ঢুকিয়ে দিলে হবে না। কেন পুরোটা ঢুকিয়ে দিলে কি অসুবিধা? মেজার কেন করবো? পুরোটা ঢুকিয়ে দিলে কি অসুবিধা? ধর আমি এইখান অব্দি পুরো ঢুকিয়ে দিলাম, বেশি হাওয়া পৌঁছাবে তো, কেন কাজ হবে না? বলছি, ফার্স্টলি হচ্ছে ইনজুরি করবে গিয়ে, অনেকে তো খোঁচা দেবে জিনিসটা, তাহলে একটা হচ্ছে ইনজুরি করবে। সেকেন্ডলি হবে কি, যদি আমি দেখা গেছে যদি আমি পুরোটাকে ঢুকিয়ে দিই, যেটা করে মোস্টলি প্রেফারেন্সিয়ালি এই টিউবটা ডান দিকে ঢুকে যায়, একটা দিকে ঢুকে যাবে প্রেফারেন্সিয়ালি ডান দিকে, মানে হ্যাঁ, তাহলে ওয়ান লাং ভেন্টিলেশন হবে, তাহলে অন্য দিকের লাংটা উইল কোলাপস। ঠিক আছে, কারণ আলটিমেটলি কি হয়, ট্রেকিয়াটা তো গিয়ে বাইফার্কেশন হয়ে গেছে, ওটা তো আর গিয়ে ওখানে কেরিনাতে গিয়ে আটকে যাবে না। যদি ওখানে গিয়ে মানে তাহলে তো পুরোটা ঢোকাতে পারবি না, আইদার কোনো একটা লাঙে গিয়ে ঢুকে যাবে ব্যাপারটা, তাহলে ওইখান অব্দি গিয়ে ঢুকে গেলে তাহলে একটা ওয়ান লাং ভেন্টিলেশন হবে। ওকে, তাহলে ওয়ান লাং ভেন্টিলেশন করে আমার কোনো লাভ নেই, তো সেটাই করার জন্য আমাকে প্রপারলি মেজার করে ঢোকাতে হবে। ঠিক আছে, আইডিয়াল হচ্ছে ওরকম হিসেব করা, অথবা এখান থেকে ইয়েস কি কত টাকা পড়তে দেখি, নেজোট্রিকাল লেন্থ অতটা ঢোকায়। ঠিক আছে, আর নেজোগ্যাস্ট্রিক টিউব কতটা ঢোকায় কিভাবে? ইয়েস, তাহলে এনডি টিউবের জন্য এখান থেকে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে, এটা অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে ট্রিগার্স, সেখান থেকে টিউবের জন্য নেজাল অ্যাঙ্গেল থেকে এখানে। ঠিক আছে, অতটা ঢোকাবো। ঠিক আছে, দেখে নেবো যে অতটা মোটামুটি গিয়ে ঢোকাবো। অতটা অব্দি ঢোকালে কোথায় যাবে গিয়ে রেস্ট করবে? জাস্ট ক্যারিনার ওপরটা। ঠিক আছে, তাহলে ওখান থেকে বেরিয়ে আসার চান্স নেই, মানে লিকেজও হবে না। ঠিক আছে, আমরা আইসিইউ সেটিং কি করি, ইন্টিউবেশন হয়েছে কিনা ঠিকঠাক, কারণ ইন্টিউবেশন করাটা ইজ কোয়াইট এ ডিফিকাল্ট জব। হ্যাঁ, যে ঠিকঠাক অ্যাকচুয়ালি এয়ারওয়েতে ঢুকেছে নাকি ইসোফেগাসে ঢুকে গেছে সেটা দেখার জন্য আইডিয়ালি একটা EtCO2 বলে একটা হয়। সেটা কি জিনিস? সেটা হচ্ছে যে এক্সপিরেটেড গ্যাসে কতটা CO2 আছে সেটা মেজার করে। ঠিক আছে, EtCO2, এন্ড এক্সপিরেশন CO2 মেজার করে। এরকম একটা ছোট্ট একটা কালারিমিটার টাইপ জিনিস হয়, মানে ধর যখন ও CO2 ডিটেক্ট করে ওটার কালারটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো সেইটা লাগিয়ে দিলে আমরা দেখে নিই যে ওখান থেকে, কারণ ইসোফেগাসে যদি ঢোকাই সেখানে CO2 তো আসবে না, তাহলে একমাত্র লাঙ্গেই এক্সপায়ার্ড এয়ারে CO2 থাকবে। তো ওয়েন দেয়ার EtCO2 তে মেজার করছে যে আমি CO2 ডিটেক্ট করছে, তার মানে আমি ধরে নিলাম যে ঠিকঠাক আমি ইন্টিউবেশন করেছি। দেন উই স্টার্ট গিভিং দিস, মানে তখন আমি এটা খুলে দিলাম, দিয়ে এটার সাথে অ্যাটাচ করে দেব, দিয়ে মেজার ব্রেথ দেব। ঠিক আছে, যখন এই ব্রেথটা দেবো তখন আমি কি বলেছিলাম, যখন অ্যাডভান্সড এয়ারওয়ে আছে তখন কোনো ইন্টারাপশন যেন না হয়। তখন আমি এদিকে যে একজন দিচ্ছে হচ্ছে একজনের মতো 100 to 120, আর এখানে আমি দিচ্ছি তাতে নিজের মতো ব্রেথ, কিরকম 2 to 3 সেকেন্ডে একটা করে। ঠিক আছে, সেটা একমাত্র আফটার উই হ্যাভ সিকিউরড অ্যান অ্যাডভান্সড এয়ারওয়ে। ওকে, PALS-এ usually we have to go for this intubation, because যখন একটা অ্যাডভান্স বেসিক লাইফ মানে নর্মাল একটা CPR দিয়ে হয়নি, তখন আমাকে আইডিয়ালি ইন্টিউবেট পেশেন্টকে করে দিতে হয়। ইন্টিউবেশন কি করে করে সেটা আর বললাম না, সেটা এখানে করে দেখো। করেছিস কখন ইন্টিউবেশন? দেখেছিস কি করে করে? গেছিস আইসি তো গেছিস? নে এটা আটকা দেখি। গুড, তারপর কিভাবে ঢোকাবো?
সাইডে রেখে একটা একটু ফ্লেক্স করে আয় কর। এটা ঢুকবে না এতে, তাহলে দেখা আমাকে কি করে করবে। ফ্লেক্স করে করো, কেউ করতে পারবে কিনা দেখি, কোন পজিশনে দাঁড়াবি, কোন দিক থেকে ইয়ে করবে। এভাবেই তো বলতে লেফট হ্যান্ড দিয়ে কেউ বলতে পারবে? ও এখানে ছবিটা নিয়ে সবাই লেফট হ্যান্ডে ধরে না, নন ডমিনেন্ট হ্যান্ডে ধরবো, ঠিক আছে? যে লেফটি আছে সে ডান হাতে ধরবে। এদিক থেকে দেখবো, মাথার দিকে আসবো না, এটাতে ঢুকবে না এখানে। আচ্ছা কি করব আমরা, ফার্স্টে এদিক থেকে ঢুকবো, এইখান দিয়ে আমরা টিউবটা ঢোকাবো, ঠিক আছে? মানে এরকম ভাবে নিয়ে এরকম করব, কিরকম ভাবে নিয়ে কিরকম করব। ফার্স্টে ঢোকাবো হচ্ছে এখানে, তো এটা এত বড় যে আমি ঢোকাতে পারছি না, এইটা হচ্ছে টাংটাকে ঠেলার জন্য, ঠিক আছে? একটা কোণ দিয়ে ঢোকাবো, এরকম ভাবে এখান দিয়ে ঢোকাবো, আর এই দিক দিয়ে কি হচ্ছে বলতো, এটা সেমই সাইজ না, একটু ছোট। এদিক থেকে ঢোকাবো, এটাকে টেনে ধরে ওই যে ফাঁকটা আছে ওটা দিয়ে দেখবো, ঠিক আছে? ল্যারিঙ্গোস্কোপ, ল্যারিংস দেখার জন্য করে এখান দিয়ে, তারপরে ওই যে গ্যাপটা সেটা দিয়ে ঢোকাবো, ঠিক আছে? আর শকেবল রিদমস, হোয়াট আর দ্য শকেবল রিদমস? আচ্ছা, শক কত করে দেবো সেটাও একটা এ আছে, হাউ মাচ শক, মানে কতটা, হাউ মাচ ইলেকট্রিসিটি শুড ইউ গিভ? 2 joules per kg। ফার্স্ট যখন শক দিচ্ছি তখন 2 joules per kg, ঠিক আছে? সেকেন্ড ডোজ 4 joules per kg, ওকে? ফার্স্ট ইজ 2, সেকেন্ড ইজ 4, তার উপরে যদি দিতে হয়, বেশি দিয়ে দিলে আর হাতটা স্টপ করে যাবে। হ্যাঁ, per kg, yes, that if the child is 10 kg we give 20 joule, ঠিক আছে? ম্যাক্সিমাম কত 100 to 120 joules দেওয়া যায়,